গত বছর ৭ই আগস্ট আয়নাঘরে ৮ বছর গুম থাকার পর মুক্ত হন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। মুক্তির এক বছরে বন্দিশালায় কাটানো ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে লেখা বিভীষিকাময় আয়নাঘর ফ্যাসিবাদের গোপন কারাগারে ২৯০৮ দিন নামে বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে মহানগর পাবলিকেশনের আয়োজনে মোড়ক উন্মোচন করেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক সহ আজমি পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ২০১৬ সালের ২৩ আগস্ট গুমের শিকার হন আজমি। গুম থেকে তার মুক্তি পর্যন্ত দীর্ঘ ৮ বছর দুশ্চিন্তায় পার করেছেন তার পরিবার। সহ্য করতে হয়েছে অবর্ণীয় মানসিক নির্যাতন। অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান আজমিকে তার পাশের কক্ষে দেখেছেন তিনি। তাই ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে তাকে মুক্ত করতে সাধ্যমতো চেষ্টা করেছেন হাসিনুর। এ সময় তিনি আরও বলেন, অতীতের মতো ফ্যাসিবাদ আগামীতে দেখতে চায় না সাধারণ মানুষ। সেনা অফিসাররা পড়বে, সবাই জনগণ পড়বে, যাতে এটা আর পুনরাবৃত্তি না ঘটে। আমরা চাই না মিডিয়ার মতো একটা অনৈতিক কাজ দেশে ঘটুক, এরকম সেনাপ্রধান আমরা চাই না। আমি আমার জায়গায় থাকবো, একজন প্রধানমন্ত্রী হইতেই পারেন, বাট সে তো সেনাপ্রধানের চেয়ে বেশি জ্ঞানী না, তার কথা কেন শুনতে হবে? এক বিডিআর মেসাকার সকল অবক্ষয়ের জন্য দায়ী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেন, শেখ হাসিনার শাসনামলে ক্রসফায়ার ও গুম ছিল দেশের নিয়মিত ঘটনা। ফ্যাসিস্টের রোষানলে আজমিকে গুম থাকতে হয়েছে দীর্ঘ বছর। যদি বলি, আমরা যারা তার সহযোদ্ধা ছিলাম, আমরা কি কোনো প্রতিবাদ করেছিলাম? আমরা কোনো কথা বলেছিলাম? আমরা রাস্তায় যাওয়া তো দূরের কথা, আমরা তো ঘরে বসেও তাকে ফোন করে তার খবর নিয়ে নেই, তার কথা জিজ্ঞাসা করি নেই, তার সাথে কথা বললে না আমাদের কি হয়ে যায়। আজকে আমরা উদ্বেলিত, আজকে আমরা কত খুশি এখানে এসে। আমাকে আজমি হি ওয়াজ টেলিং মি, সে যখন সে মুক্ত হওয়ার পর, মুক্ত বাতাসে আসার পর হাজারো মানুষ তার কাছে ছুটে গেছে, তাকে স্পর্শ করেছে। আরাফাতের ময়দানে তাকে ধরে মানুষ কেঁদেছে, কান্নাকাটি করেছে। আমরা তার যারা সো কল্ড কম্প্যাট্রিয়টস, সহযোদ্ধা, আমরা নিশ্চুপ ছিলাম, আমরা আমাদের কমফোর্ট জোনে ছিলাম, আমাদের পার্টস অ্যান্ড প্রিভিলেজেস নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম। আমরা মনে করেছিলাম যে প্রতিবাদ করলে আমাদের উপরে হয়তো কি না কি নেমে আসে। আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে যাই, স্টাফ কলেজে ক্লাস নিই, সেটা বোধহয় বন্ধ হয়ে যাবে। আজকে আমরা এত উদ্বেলিত, আজকে আমরা আজমিকে জড়িয়ে পড়ছি। আমরা কোথায় ছিলাম সেই দিন, যেদিন আজমিকে বরখাস্ত করা হলো? আমরা কোথায় ছিলাম সেই দিন, যেদিন আজমিকে বিভীষিকাময় আয়নাঘরে নিক্ষিপ্ত করা হলো? আমরা বললাম তার কম্প্যাট্রিয়ট, আমরা বললাম তার সো কল্ড সহযোদ্ধা। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলের নানা নির্যাতনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তিনি তার বক্তব্যে খুনি হাসিনার শাসনামলে কারাভোগ থেকে শুরু করে আয়নাঘরে বন্দী থাকা নানা অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। আজমেরের লেখা বইটি শেখ হাসিনার দুঃশাসনের দালিলিক প্রমাণ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারতের একজন জেনারেল মন্তব্য করেছিলেন যে বাংলাদেশকে আর কখনো ভারতীয় রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমত এবং আমাদের জুলাইয়ের তরুণ বিপ্লবীদের অসীম সাহস, তাদের জীবনের বিনিময়ে আমরা ভারতীয় রাডারের বাইরে সম্ভবত আমরা যেতে পেরেছি। এখন প্রশ্ন হলো, সেই ভারতীয় রাডারের বাইরে আমরা থাকতে পারবো কিনা? দ্যাট উইল বি দ্য চ্যালেঞ্জ। আমরা তো বাইরে গেলাম অনেক রক্তের বিনিময়ে, অনেক আত্মত্যাগের বিনিময়ে। এদের আমাদের মতো এরকম গুমের শিকার মারুফ, আমার ছোট ভাই, এদের জুলুমের বিনিময়ে আমরা বাংলাদেশকে আবার উই হ্যাভ বিন সাকসেসফুল টু রিক্লেইম আওয়ার সভরেনিটি এবং ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিবাদের একজন শেখ হাসিনাকে আমরা হটাতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যবশত
ভারতীয় যে আধিপত্যবাদ, সেটার যে স্ট্র্যাটেজি, সেটা যদি আমরা বুঝতে ভুল করি, তাহলে কিন্তু আবার আমরা বিপদে পতিত হব। এই ১/১১ সরকারের সময় অ্যাকচুয়ালি আমার লেখালেখির সূত্রপাত। আমি তো লেখালেখির জগতের মানুষ ছিলাম না, আমি প্রফেশনাল ছিলাম। লেখালেখির জগতে এসেছিলাম ১/১১ সরকারের প্রতিবাদ করবার জন্য। কারণ কেন যেন আমার মনে হয়েছিল যে এই ১/১১ সরকার এটা এক ধরনের ট্রোজান হর্স, সেই বিখ্যাত বইয়ের ট্রয়ের ঘোড়া। এই ১/১১ সরকারের মাধ্যমেই আমাদের স্বাধীনতা বিলুপ্ত হবে। এবং ওই সময় থেকেই আমি লেখালেখি শুরু করি মঈন ফখরুদ্দিনের বিরুদ্ধে। এবং সেই সময় নানা রকম বিপদ আমাকে মোকাবেলা করতে হয়েছে, এবং মোকাবেলা করতে করতে তো জীবন পার হয়ে গেছে। এখন তো জীবনের পরন্ত বেলায় পৌঁছে গেছি এই লড়াই করতে করতে। আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের আবার সেই নতুন করে স্বাধীনতা দেখতে পেয়েছি। এবং একটা ব্যাপারে আমি খুব আশাবাদ পোষণ করি যে তরুণদের মধ্যে একটা বিরাট পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। আমি জানি না আপনারা এই পরিবর্তন কতটা ফিল করছেন। আমি নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলাম, আপনারা জানেন। ৫ বছর জেল খাটার পরে যখন কুষ্টিয়ার ঘটনা একজন বললেন, কুষ্টিয়ায় আক্রান্ত হওয়ার পরে আমি দেশ ছাড়তে বাধ্য হলাম। তো নির্বাসনে ৬ বছর পরে আমি যখন দেশে ফিরলাম, আমি একটা উজ্জীবিত তরুণদের দেখতে পেলাম বাংলাদেশে, যাদের দেশপ্রেম এবং ইমানে কোনো খাদ নাই। আমি এই তরুণদের বাংলাদেশে, স্বাধীনতোত্তর বাংলাদেশে তরুণদের মধ্যে এই পরিমাণ দেশপ্রেম এবং এই পরিমাণ ইসলামের প্রতি অনুরাগ আমি আগে কখনো দেখিনি। বিভীষিকাময় আয়নাঘর বইয়ের লেখক আজমি তার বক্তব্যে বলেন, আয়নাঘরে থাকা অবস্থায় কখনো কল্পনা করতে পারেননি তিনি আবার মুক্ত বাতাসে ঘুরতে পারবেন। আয়নাঘরে বন্দি থাকায় ২৪-এর গণ অভ্যুত্থানে অংশীদার হতে না পারার আক্ষেপ জানিয়ে এই লেখক বলেন, আগামীতে দেশের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিতে চান। বৃষ্টির ফোঁটা দেখা যেত, ওটা দেখার জন্য আমি তাকিয়ে থাকতাম যে ফোঁটা দিয়ে দেখা যায়। ওই ভেন্টিলেটর পরে বন্ধ করে দিয়েছিল। তো যাদের ত্যাগের মাধ্যমে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি, বাংলাদেশ মানুষ মুক্তভাবে কথা বলতে পারছেন, মুক্ত বাতাসে শাসিত হয়ে, তাদের প্রতি ঋণ আমার পরিবারের জাতির মধ্যে শেষ হবে না। আমি আরো শ্রদ্ধা জানাই যারা আমার ৮ বছরে বিভিন্নভাবে আমার মুক্তির জন্য মিডিয়া ক্যাম্পেইন করেছেন দেশ বিদেশে, যারা গোপনে চেষ্টা করেছেন, যারা জনমত গড়ে তুলেছেন, তাদের প্রতি, যারা ৫ তারিখ রাতে হাতির চলে গেছে, কারণ হাতির সহ আরো যারা ডিজিএফআই গেটে যেমন মুক্তির জন্য চিৎকার চেঁচামেচি করেছিল, তাদের প্রতি, আরো যত শহীদ, আরো যারা গুম হয়েছেন, সবার পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি এটা আমার জীবনের প্রথম পাবলিকেশন করা বই। তো আমার শ্রদ্ধেয় শিক্ষক যেমন আমিনুল করিম বলে গেছে, আমি সেটা আমি এতে অসংখ্য গবেষণা পত্র লিখেছি। আমার মনে হয় আমার জানার মতো আর কোনো ব্যক্তি এত লেখেনি। স্যার যেটা বলেছেন, অফিসারদের ট্রেনিং দিন শুরু, জীবনের এক্সারসাইজ, পেপার লেখা, সামহাউ দ্য আদার। আমার সিনিয়র, আমার ব্রিগেড কমান্ডার আছেন এখানে, শামীম, আমি ওনার চাকরি করেছি। আমি সবসময় সব কিছুতে জড়িত থেকেছি। লেখালেখি অসংখ্য করেছি, কিন্তু সবই ইংরেজিতে ছিল, বাংলায় লিখিনি। কিন্তু আমি বাংলায় দুর্বল ছিলাম না। ডিগ্রি পরীক্ষায় আমি বাংলা নিয়ে দুটোতে হাইয়েস্ট পেয়েছি। তো আমি বাংলায় দুর্বল ছিলাম না, কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে ইংরেজি আমি ইংরেজি লিখেছি। বাংলায় লেখার অভিজ্ঞতা হচ্ছে বন্দিখানায়, ওখানে আমি ২৫ বই লিখেছিলাম। আমার অনেক কষ্টের রাত জেগে জেগে এই মানসিক যন্ত্রণা নিয়ে আমি ২৫ বই লিখেছিলাম, আমার সব পুড়িয়ে ফেলেছে। ৩১ আগস্ট ২০২১ তারিখে তারা সব নিয়ে পুড়িয়ে ফেলেছে। এরপরে মুক্তির পরে আমাকে অনেকে বলেছে আপনি লেখালেখি করেন, প্রাথমিক অবস্থায় তো সম্ভব ছিল না। এরপরে আস্তে আস্তে আমার প্রকাশক মিনহাজ শেখ, উনি বরাবর আমার পিছিয়ে লিখেছিলেন, জোকের মতো লিখেছিলেন। আমার এটা প্রকাশের ওনার চেষ্টা অনেক বেশি। আমি শুধু কম্পোজ করেছি, বাকি সব কিছু উনি করেছেন। ওনার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি লিখেছি আত্মপ্রচারের জন্য না। যারা আমাকে চিনে না, সেনাবাহিনী জানে না, কোনো আত্মপ্রচার করি না, করতে চাই না, করিনি, পছন্দ করি না, এখনো করি না।
কোনো অনুষ্ঠানে গেলে আমি কথা বলতে চাই না। ওদিন 5 তারিখের রাওয়াতে র্যালি হয়েছিল, আমাকে জোর করে টেনে স্টেজে দাঁড় করে দেওয়া হয়েছে। আমার কাজ আমি আল্লাহ সন্তুষ্টের জন্য করি আর আমার নিজের সন্তুষ্টের জন্য করি। আমি সাধ্য মতো চেষ্টা করি, যারা আমাকে কাছে লিখেছেন তারা জানে। আমি লিখেছি এটা মূলত ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করার জন্য। ফ্যাসিবাদের যারা দালাল দোসর ছিল তারা কারা, কিভাবে রাজনৈতিক দলগুলো নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেনাবাহিনীর সামরিকরণ করে কিছু বিপদগামী অবস্থাকে দিয়ে দেশের নির্যাতন জুলুম করেছে, এগুলো মানুষের তুলে ধরতে চেয়েছি। এবং ভবিষ্যতে যারা বিভিন্ন বাহিনী প্রধান হবে, যারা দেশের প্রধান হবেন, তাদের জন্য কিছু বার্তা দিয়েছি। আমি বইয়ের বিস্তারিত যেতে চাই না, আমার আইনকারের বর্ণনাতে যেতে চাই না, আপনাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে জানা যায়। এটার পাতায় পাতায় আপনারা পাবেন যে মানুষ কি অসহায় থাকে। যে সৈনিক আমার বুট পালিশ করে দিয়েছে, তার নাতির বয়সী ছেলেরা আমাকে যেভাবে ধমক দিয়েছে, সহ্য করা যায় না। কষ্টে আমি 2 দিন খেতে পারিনি। আমার সন্তানের ছোট বয়সী 20-22 বছর ছেলে আমার চোখ রাঙিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলছে, হুকুমের সঙ্গে কথা বলছে। যারা বাহিনী চাকরি তারা ভালো জানেন এটা। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ না আসে, ভবিষ্যতে যেন আমাদের সামরিক বাহিনীতে কেউ ফ্যাসিবাদের দোষর না হয়। আমি শেষের দিকে এই 5 জন ডিজি ছিল এই 8 বছরে, আকবর, আবেদিন, সাইদ, শামস, হামিদ, 5 জন নাম নিয়ে বলেছি, তোমরা আমার ছোট ভাইয়ের মতো ছিলে। আমি তোমাদের ট্যাকটিক্স শিখেছি, 3 জন আমার ছাত্র, তোমাদেরকে আমরা অনেক কৌশল শিখেছি, তোমরা জেনারেল হয়েছ। কিন্তু তোমরা আল্লাহকে ভুলে গিয়ে আরেকজনকে প্রভু মেনেছ। আল্লাহ বলছে আমি জালেম হারাম করেছি, তোমরা আল্লাহকে ভুলে গিয়ে করছো। কেন করছো? চাকরির জন্য করেছো। চাকরি গেলে খাবো কি, তার মানে তোমরা তাকে রিজিক দাদা মনে করেছো, আল্লাহকে না মনে করে। তোমরা অন্ধ আনুগত্য করেছো। ইসলাম অন্ধ আনুগত্য নেই, অন্যায় কাজে আনুগত্য নেই বলেছে। আজকে কোথায় আছো তোমরা? এখন পালিয়ে বেড়াচ্ছ গলিয়া মাথায় নিয়ে। তোমাদের স্ত্রী সন্তান স্বজনরা তো কাউকে মুখ দেখাতে পারছে না। তোমার এই স্বজনদেরকে এই বিড়ম্বনার মধ্যে ফেরার কি অধিকার ছিল তোমাদের? কি পেলে তোমরা দুনিয়ায়? তোমাদের দুনিয়া হারালে আখিরাতে আল্লাহর কাছে তোমাদের কি শাস্তি হবে আল্লাহ জানে। আমি আশা করি যারা ভবিষ্যতে বিভিন্ন বাহিনী প্রধান হবে, বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে থাকবেন, তারা যেন কিছু মেসেজ নেন। যারা ভবিষ্যতে যারা রাষ্ট্র চালাবে, রাষ্ট্র বিভিন্ন দায়িত্ব থাকবে, তারাও যেন একটু কিছু বার্তা পায়। এটাই আমার উদ্দেশ্য, যেন আমরা সুন্দর, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ বাংলাদেশ থাকতে পারি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের অতিথিরা আব্দুল্লাহিল আমান আজমির মেধা, সাহসিকতা ও দেশপ্রেমের প্রশংসা করেন। সেই সাথে ফ্যাসিস্ট শাসনামলে তার জীবনে ঘটে যাওয়া অত্যাচার, অবিচারের কথাও তুলে ধরেন। একই সাথে এই সময়ে আজমির মুক্তির জন্য কোনো পদক্ষেপ না নিতে পারার ব্যর্থতার কথাও জানান বক্তারা। হাসিনার আয়নাঘরে বন্দী ছিল আজমির মতো দেশপ্রেমী অসংখ্য মানুষ। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আয়নাঘর থেকে মুক্ত হয়েছে সব বন্দী। তাদের মতে জুলাই আন্দোলনে নতুন করে জন্ম হয়েছে বাংলাদেশের, সেই সাথে তারাও পেয়েছেন নতুন জীবন।